বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ এনামুল হক, প্রভাষক, আইসিটি, বীরগঞ্জ মহিলা কলেজ, বীরগঞ্জ, দিনাজপুর। আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক আইসিটি দ্বিতীয় পত্রের আজকে লেকচার নম্বর 2 বা সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। কনভার্সন অফ নাম্বার সিস্টেম আমরা 3টে ক্লাসে সমাপ্ত করব ভাবছি। আজকে কনভার্সন অফ নাম্বার সিস্টেমের প্রথম ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের পাঠ সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির মধ্যে আন্তঃসম্পর্ক নির্ণয় করতে পারবে, দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবে, দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবে, দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবে। এই সংখ্যা রূপান্তর করতে গিয়ে আমাদের কিছু জিনিস বা কিছু টার্মের সঙ্গে পরিচয় হওয়া অত্যন্ত জরুরি। What is MSB, LSB and radix point? আমরা কনভার্সন করতে গিয়ে MSB, LSB এবং radix point এই 3টা বিষয় সামনে পাবো। MSB stands for most significant bit. The MSB is the highest or greatest bit in a series of numbers in binary. অর্থাৎ বাইনারি নাম্বারের ক্ষেত্রে এমএসবি হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বা গুরুত্বের অঙ্ক। এলএসবি স্ট্যান্ডস ফর লিস্ট সিগনিফিক্যান্ট বিট। The LSB is the lowest bit in the series of number in binary. বাইনারি নাম্বারের ক্ষেত্রে সর্বনিম্ন গুরুত্বের অঙ্কটিকে বলা হচ্ছে এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এবার আসি রেডিক্স পয়েন্ট। ইন ম্যাথমেটিক্স and computing, a radix point or radix character is the symbol used in numerical representation to separate the integer part of a number from its functional part. অর্থাৎ রেডিক্স পয়েন্ট হচ্ছে গাণিতিক এবং কম্পিউটিং এর ক্ষেত্রে এমন একটি পয়েন্ট যেটার বাম পাশে থাকে পূর্ণ সংখ্যা এবং ডান পাশে থাকে ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা এই দুইটাকে পৃথক করার জন্য এই রেডিক্স পয়েন্টটা ব্যবহার করা হয়ে থাকে। আমি আবার বলছি, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ এই দুটিকে পৃথক করার জন্য রেডিক্স পয়েন্ট ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে দশমিক পয়েন্ট হিসেবে ব্যবহার করে আসছি সেটা এক্ষেত্রে বলার কিছুটা বিধিনিষেধ আছে। এ কারণে যে দশমিক পয়েন্ট যেটা আমরা ব্যবহার করি সেটাকে সাধারণভাবে আমরা দশমিক বলে থাকি, সেটা মূলত ডেসিমেলের ক্ষেত্রেই বা দশমিক সংখ্যার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। যেহেতু এখানে একাধিক নাম্বার সিস্টেম আমরা ব্যবহার করছি, সেহেতু আমরা এটাকে দশমিক বলতে পারি না, এটাকে আমরা বলবো রেডিক্স ক্যারেক্টার। তবে বাইনারির ক্ষেত্রে এটাকে বাইনারি পয়েন্ট বলা যেতে পারে। আবার অক্টাল কনভার্সেশন করার সময় আমরা এটাকে অক্টাল পয়েন্ট বলতে পারি। আবার হেক্সাডেসিমেলে যখন আমরা ক্যালকুলেশন করব তখন সেটাকে আমরা হেক্সাডেসিমেল পয়েন্ট বলতে পারি। যেটা আমরা দশমিক সংখ্যার ক্ষেত্রে যখন ব্যবহার করি তখন সেটাকে আমরা দশমিক পয়েন্ট বলে থাকি।
দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর। সংখ্যাটিকে এখানে 17 সাবস্ক্রিপ্ট 10, অর্থাৎ এটা একটা দশমিক সংখ্যা। এই সংখ্যাটিকে আমাদেরকে বাইনারিতে রূপান্তর করতে হবে। সংখ্যাটির বাইনারি বেসকে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ভাগফলকে পুনরায় বেস বা 2 দিয়ে ভাগ করতে হবে এবং পুনরায় ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখতে হবে। এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ ভাগফল 0 না হয়। অতঃপর অবশিষ্ট বা রিমাইন্ডার সংখ্যাগুলোকে নিচ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে দশমিক সংখ্যাটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এই ভাগটি এখন দেখি। এই যে 17, এটা একটা দশমিক সংখ্যা, একে আমরা বাইনারিতে রূপান্তর করব। বিধায় আমরা এই সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ দেব। 2 দিয়ে ভাগ দিলে 2 8 16, অবশিষ্ট থাকলো 1। এই অবশিষ্ট সংখ্যাটা আমরা সবার ডানে বসাবো এবং এই 8কে আবার আমরা 2 দিয়ে ভাগ দেব। 2 4 8 মিলে গেল, আমাদের কোনো অবশিষ্ট থাকলো না। বিধায় এখানে আমরা 0 ব্যবহার করলাম। 2 দিয়ে 4কে ভাগ দিলে 2 দুগুণে 4, এখানেও আমরা ফলাফল 0 পেলাম। এই 2কে আবার 2 দিয়ে ভাগ দিলে আমরা 1 পেলাম, ফলাফল এখানে অবশিষ্ট থাকলো না। এই 1কে 2 দিয়ে ভাগ দিলে আমরা এখানে আসলে 1কে 2 দিয়ে ভাগ দেওয়া যায় না, ভাগ দেওয়া যায় না বিধায় আমরা এখানে 0 নিলাম। কিন্তু যেহেতু এটা ভাগ করা গেল না, এই সংখ্যাটি এখান থেকে এই জায়গায় চলে আসে, আমরা এটাকে ব্যবহার করলাম। এখন ফলাফল যখন আমরা লিখব তখন হচ্ছে এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সব থেকে বৃহত্তর বিট হলো এটা, এবং সর্বনিম্ন বা সব থেকে ক্ষুদ্রতর বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট হলো এটা। আমরা নিচ থেকে এটাকে লিখবো, অর্থাৎ বড়টা থেকে নেওয়ার চেষ্টা করব। তাহলে 1 0 0 0 1, আমরা 1 0 0 0 1, তাহলে নিম্ন বাইনারি সংখ্যা আমরা পেলাম 1 0 0 0 1। দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর বিকল্প পদ্ধতি। যে দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে সেই সংখ্যাটি 1 2 4 8 16 32 64 28, এই ধারার সর্বোচ্চ যে সংখ্যার মান সমান বা বড় সেই সংখ্যাটিকে সর্ববামে রেখে নিম্নক্রমে ওই সংখ্যাগুলি 1 পর্যন্ত লিখতে হবে। অতঃপর দেখতে হবে প্রদত্ত সংখ্যাটি কোন কোন ক্রম সংখ্যার যোগফলের সমান। সংখ্যাটি যে যে ক্রম সংখ্যার যোগফলের সমান সেই সংখ্যাগুলির নিচে 1 আর বাকিগুলির নিচে 0 লিখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি 125, এটা ডেসিমেল সংখ্যা, এটাকে বাইনারিতে রূপান্তর করব। এটা বিকল্প পদ্ধতিতে আমরা করব। যেহেতু বাইনারি দ্বিগুণ আকারে বাইনারির বেস 2, তাহলে এখানে আমরা 1 2 4 8 16 32 64 এভাবে নিতে পারি। 64 দিয়ে করলে 128 আমাদের বেশি হয়ে যাচ্ছে, আমরা এখানে 64 বেশি নিতে পারছি না।
এখন আমরা মিলাবো 64, 32, 16, 8, 4 এবং এই 1 যোগ করলে 125 হয়। এবার নিচে পাওয়া সংখ্যাগুলি সাজিয়ে লিখলে বাইনারি সংখ্যাটি পাওয়া যাবে 1 1 1 1 1 0 1। দশমিক ভগ্নাংশ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর। ভগ্নাংশে বাইনারির বেস 2 দিয়ে গুণ করতে হবে। আমরা যদি দশমিক ভগ্নাংশ করি তাহলে একে বাইনারির বেস 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করার পর যে পূর্ণ অংশটি থাকবে সেটিকে সংরক্ষণ করতে হবে, পূর্ণ সংখ্যা না হলে শূন্য রাখতে হবে। অবশিষ্ট রিমাইন্ডার ভগ্নাংশটিকে পুনরায় বেস 2 দিয়ে গুণ করতে হবে এবং পুনরায় পূর্ণ সংখ্যাটি সংরক্ষণ করতে হবে। এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত ভগ্নাংশটি পূর্ণ সংখ্যায় পরিণত না হয়। প্রক্রিয়া 4 থেকে 5 বার চালানোর পরও যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেটিকে আসন্ন মান হিসেবে ধরে নিতে হবে। অতঃপর সংরক্ষিত পূর্ণ সংখ্যাগুলিকে উপর থেকে নিচের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে দশমিক ভগ্নাংশটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখি এই 0.125 এটা ডেসিমেল সংখ্যা বাইনারিতে রূপান্তর করতে হবে। আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে ভগ্নাংশ, এই যে অংশটুকু, এই অংশটুকু আমি 2 দিয়ে গুণ দিলে এখানে আমরা পেলাম 0.250। আর পূর্ণ সংখ্যা এখানে পেলাম না বিধায় আমরা এখানে 0 নিলাম। এই অংশটুকুকে আবার এখানে নিয়ে আসে আমরা আবার 2 দিয়ে গুণ করব। তাহলে এটা গুণ দিলে 0.500 হয়। এক্ষেত্রেও আমরা এখানে কোনো পূর্ণ সংখ্যা পেলাম না বিধায় এখানে আমরা 0 নেব। এখন এই সংখ্যাটিকে আবার 2 দিয়ে গুণ দিই, দেওয়ার পরে আমরা এখানে এই সংখ্যাটি পেলাম। এখানে এই সংখ্যাটি পূর্ণ সংখ্যা এবং এই পূর্ণ সংখ্যাটা আমরা এই জায়গায় বসাবো এবং এক্ষেত্রে মোস্ট সিগনিফিকেন্ট বিট হলো উপর থেকে নিচে, অর্থাৎ এগুলো বৃহত্তর ক্রমান্বয়ে এগুলো ক্ষুদ্রতর পর্যায়ে আসছে। এটা ফলাফল লেখার ক্ষেত্রে আমরা এটা উপর থেকে নেব। তাহলে 0.001 নির্ণয় বাইনারি সংখ্যা আমরা পেলাম 0.001। দশমিক পূর্ণ সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। শিক্ষার্থীবৃন্দ, আমরা খেয়াল করি সংখ্যাটিকে অক্টালের বেস বা 8 দিয়ে ভাগ করতে হবে। এখানে 423 এটা একটা ডেসিমেল নাম্বার, একে অক্টালে রূপান্তর করে করতে হবে আমাদের। সংখ্যাটিকে অক্টালের বেস 8 দিয়ে ভাগ করতে হবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের মতো। ভাগ করার পর ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখতে হবে। যেখানে আমরা এটা লিখেছি, ভাগফলকে পুনরায় 8 দিয়ে ভাগ করতে হবে এবং পুনরায় ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখতে হবে। এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ ভাগফল শূন্য না হয়। অতঃপর অবশিষ্ট বা রিমাইন্ডার সংখ্যাগুলিকে নিচ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে দশমিক পূর্ণ সংখ্যাটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে। আমরা দেখি এই সংখ্যাটিকে এখন 8 দিয়ে ভাগ দেব। 8 5 40, 2 23, 8 2 16, অবশিষ্ট থাকলো 7। এই 52কে আমরা আবার 8 দিয়ে ভাগ দেব। 8 6 48, সাথে থাকলো 4 অবশিষ্টটা আমরা এখানে বসালাম এবং 6কে 8 দিয়ে ভাগ যায় না বিধায় 0 দিলাম এবং এই সংখ্যাটাই আমরা এখানে বসিয়ে দিলাম। আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের মানটা এমএসবি নিচে হয় এবং এলএসবিটা উপরে হয়। সেক্ষেত্রে আমরা উত্তর লেখার সময় মানটা নিচ থেকে বসাবো। এখানেও এক্ষেত্রেও আমরা দশমিকের মতো নিচ থেকে বসাবো, অর্থাৎ 647। নির্ণয় 423 দশমিক সংখ্যা ইকুয়াল টু অক্টাল 647, 647। দশমিক
ভগ্নাংশ সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। আমরা তখন পূর্ণ সংখ্যাটি করলাম। এবার ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে এই কাজটি করা হয় আমরা দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিক ভগ্নাংশকে অক্টালে রূপান্তর করতে হলে সেই ভগ্নাংশটি অক্টালের বেস বা 8 দিয়ে গুণ করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা 8 দিয়ে ভাগ দিয়েছি। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব, 8 দিয়ে গুণ দেব বা বেস দিয়ে গুণ দেব। গুণ করার পরে যে পূর্ণ অংশটি থাকবে সেটিকে সংরক্ষণ করতে হবে। পূর্ণ সংখ্যা কিছু হলে ওটিকে এবং না হলে শূন্যকে নিতে হবে। অবশিষ্ট রিমাইন্ডার ভগ্নাংশটিকে পুনরায় বেস 8 দিয়ে গুণ করতে হবে। এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ ভগ্নাংশটি পূর্ণ সংখ্যায় পরিণত না হয়। প্রক্রিয়াটি 4 থেকে 5 বার চালানোর পরও যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেটিকে আসন্ন মান হিসেবে ধরে নিতে হবে। অতঃপর সংরক্ষিত পূর্ণ সংখ্যাগুলিকে উপর থেকে নিচের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে দশমিক ভগ্নাংশটির সমতুল্য অক্টাল মান পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই ভগ্নাংশটিকে 8 দিয়ে গুণ দিব, দিলে আমরা পাচ্ছি 1.23। এখন এই পূর্ণ সংখ্যাটি আমরা এই জায়গায় বসাবো। তদ্রূপ এখানকার এই অঙ্কটিকে আবার আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে এটাকে আবার 8 দিয়ে বা বেস দিয়ে অক্টাল সংখ্যার বেস দিয়ে গুণ দিব। দেওয়ার পরে আমরা এটা পেলাম। এখানেও পূর্ণ সংখ্যা 1 পাওয়ার কারণে আমরা এই 1টা এখানে বসাবো এবং এই সংখ্যাটিকে আবার আমরা টেনে সামনে নিয়ে আসবো এবং একে আবার 8 দিয়ে গুণ করার পরে আমরা এই সংখ্যাটি পাবো। এখানে পূর্ণ সংখ্যা 4 এবং এই অঙ্কটিকে 800, এটাকে আবার সামনে নিয়ে এসে আমরা আবার 8 দিয়ে গুণ দিব। এভাবে আমরা এখানে পূর্ণ সংখ্যা পাচ্ছি 6। মানে এই দশমিকের পরে এই অংশটুকু আবার আমরা সামনে নিয়ে আসলাম, এটাকে আবার 8 দিয়ে গুণ দিব, দিয়ে আমরা পেলাম এই অঙ্কটুকু। এখানে পূর্ণ সংখ্যা হলো 3। এখন দেখা যাচ্ছে এই 200 এটা প্রথমের মতো আবার এসেছে, অর্থাৎ এর পরবর্তীতে সেটা পুনরাবৃত্তি হবে। কাজেই আমরা এখান থেকে আর সামনে এগোবো না। আমরা এটা এমএসবি হলো মোস্ট সিগনিফিকেন্ট গুণ, ভগ্নাংশের ক্ষেত্রে উপর দিক থেকে আসে এবং এলএসবিটা নিচ থেকে আসে। আমরা 0.11463 এটাই আমাদের নির্ণয় অক্টাল সংখ্যা। আমরা আরেকটি উদাহরণ দেখি। 0.125 ডেসিমেল সংখ্যা অক্টালে রূপান্তর। এই 0.125 কে 8 দিয়ে গুণ দিলে আমরা এই সংখ্যাটি পাচ্ছি। এখানে পূর্ণ সংখ্যা 1, তাহলে নির্ণয় অক্টাল সংখ্যা হবে 0.1। দশমিক পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। আমরা 423 এটা ডেসিমেল নাম্বার, এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তাহলে হেক্সাডেসিমেল রূপান্তর করতে হলে আমাদের হেক্সাডেসিমেলের বেস 16 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখতে হবে। ভাগফলকে পুনরায় 16 দিয়ে ভাগ করতে হবে এবং পুনরায় ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখতে হবে। এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ শূন্য না হয়। অতঃপর অবশিষ্ট রিমাইন্ডার সংখ্যাগুলিকে নিচ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে দশমিক পূর্ণ সংখ্যাটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে। আমরা এই সংখ্যাটিকে এখন 16 দিয়ে অর্থাৎ হেক্সাডেসিমেলের বেস দিয়ে ভাগ দিব, দিলে আমরা এখানে পাচ্ছি 16 দিয়ে 32, এখানে থাকলো 10, তাহলে 103, 1696 থাকলো অবশিষ্ট 7। অবশিষ্ট সংখ্যাটা আমরা এই পাশে বসালাম। 16 কে 16 থাকলো 10, এই 10টা আমরা এখানে বসলাম এবং এই 10 সমান সমান হেক্সাডেসিমেলের 10কে বলা হয় এ, ক্যাপিটাল এ। এবং এখানে আমাদের বলছি যে আমরা এখান থেকে সর্বোচ্চ যতক্ষণ পর্যন্ত 0 না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাজটা চলতে হবে। এখন 1কে আমরা 16 দিয়ে ভাগ করতে পারি না, বিধায় আমরা এখানে 0 নিলাম এবং এই একটা সেক্ষেত্রে চলে আসলো এখানে। এখানে এমএসবি আমাদের নিচ থেকে গণনা করতে হবে, অর্থাৎ নিচের সংখ্যাটি সবথেকে বড়, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে উপরেরটি ছোট। উত্তর লেখার সময় আমরা লিখব 1A7। এটাই হলো নির্ণয় হেক্সাডেসিমেল সংখ্যা।
দশমিক ভগ্নাংশ সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। ভগ্নাংশটিকে হেক্সাডেসিমেলের বেস বা 16 দিয়ে গুণ করতে হবে। ঠিক আগেরগুলোর ক্ষেত্রে আমরা যেভাবে করেছি। গুণ করার পর যে পূর্ণ অংশটি থাকবে সেটি সংরক্ষণ করতে হবে। পূর্ণ সংখ্যা কিছু হলে তাকে এবং না হলে শূন্য লিখতে হবে। অবশিষ্ট রিমাইন্ডার অংশটি পুনরায় বেস বা 16 দিয়ে গুণ করতে হবে এবং পূর্ণ সংখ্যাকে সংরক্ষণ করতে হবে। এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত ভগ্নাংশটি পুনরায় পূর্ণ সংখ্যায় পরিণত না হয়। প্রক্রিয়াটি 4 থেকে 5 বার চালানোর পরেও যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেটিকে আসন্ন মান হিসেবে ধরে নিতে হবে। অতঃপর সংরক্ষিত পূর্ণ সংখ্যাগুলিকে উপর থেকে নিচের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে দশমিক ভগ্নাংশটির সমতুল্য হেক্সাডেসিমেল মান পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এটিকে 16 দিয়ে গুণ দিব, দিয়ে আমরা এটা পেলাম। এখানে পূর্ণ সংখ্যা 2, এই 2 আমরা এই পাশে বসাবো সংরক্ষণ করার জন্য, এবং এই সংখ্যাটিকে আবার আমরা 16 দিয়ে গুণ দিব। তারপর আমরা এটা পেলাম, এখানে আমরা পূর্ণ সংখ্যা পেলাম 6, এই 6টাকে আমরা টেনে এখানে নিয়ে যাব। এটাকে আবার আমরা 16 দিয়ে ভাগ দিলাম, আবার আমরা এটা পেলাম, দিয়ে আমরা এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রেই আমরা একই পাচ্ছি, তাহলে এটা পুনরাবৃত্তিমূলক হতেই থাকবে। আর আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে মোস্ট সিগনিফিকেন্ট বিটটা উপরে হয়, তাহলে আমাদের উপর থেকে এটাকে গণনা করতে হবে, ফলাফলে নিয়ে আসতে হবে। তাহলে 0.26666, তাহলে এটাই হলো নিম্ন হেক্সাডেসিমেল সংখ্যা। আমরা আরেকটি উদাহরণ দ্বারা এই জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে, আরেকটি উদাহরণের মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করতে পারি। 0.125 ডেসিমেল সংখ্যা, এটাকে হেক্সাডেসিমেল রূপান্তর করব। আমরা এটাকে 16 দিয়ে গুণ দিলে আমরা এটা পেলাম, যেহেতু একবারেই আমাদের পূর্ণ ভাগফল মিলে গেছে, বিধায় আমরা এই সংখ্যাটিকে এখানে বসাই দিব। তাহলে নিম্ন হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে এটি। একক কাজ 10 সংখ্যাটি একটি হেক্সাডেসিমেল সংখ্যা, এর দশমিক মান কত? দশমিক বা ডেসিমেল মান তোমাদের বের করতে হবে। এখানে 4টা উত্তর দেওয়া আছে, সঠিক উত্তরটি তোমরা তোমাদের খাতায় লিপিবদ্ধ করো। মূল্যায়ন 7, এটা হলো একটা দশমিক মান বা দশমিক ভ্যালু, এর বাইনারি মান কত? এটা 10000, এটা একটা বাইনারি মান, এর দশমিক ভ্যালু বা দশমিক মান কত হবে? তোমরা বাসায় খাতা কলম নিয়ে, কাগজে কলমে এই কাজটি করবা বলে আমার বিশ্বাস। বাড়ির কাজ, বাইনারি সংখ্যায় রূপান্তর করো। 102.25, এটা হলো ডেসিমেল সংখ্যা, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। আরেকটা আমাদের অক্টালে রূপান্তর করতে হবে, 127.25, এটা হলো ডেসিমেল নাম্বার, এটাকেও বাইনারিতে রূপান্তর করতে হবে। তারপরে আরেকটা করব আমরা, সেটা হলো হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব, 255.25, এটাও ডেসিমেল নাম্বার। তাহলে এটাও ডেসিমেল নাম্বার, এটাও ডেসিমেল নাম্বার, এটাও ডেসিমেল নাম্বার। এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব, এটাকে অক্টালে রূপান্তর করব, এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে তোমরা সবাই। আজকের মতো এখানেই আমার ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।